গতকাল ছেলের বন্ধুদের একটা পার্টি ছিল বাড়িতে। আমি চা-নাস্তা নিয়ে গেলাম। একটা বন্ধু জিজ্ঞেস করল, ভাই এ কে? ছেলে হেসে বলল, এ আমার বড় ভাবি। আমি অবাক হয়ে তাকালাম। সবাই হাসাহাসি করতে লাগল। পার্টি শেষে সবাই চলে গেল। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, আমাকে ভাবি কেন বললি? সে আমার হাত ধরে বলল, মা, আমি চাই তুমি সত্যিই আমার ভাবি হও। আমার ছোট ভাই আছে, তার ভাবি হয়ে থাকো আমার পাশে। কিন্তু আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমি বুঝতে পারছিলাম না কি বলব। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমার বন্ধুরাও বুঝে গেছে তুমি কতটা সুন্দর। বিয়ে করো আমাকে, আমরা এই বাড়ি ছেড়ে নতুন জায়গা চলে যাব। রাতের নীরবতায় তার কথাগুলো আমার কানে বাজতে থাকল। পার্টির কাগজের প্লেটগুলো এখনও টেবিলে পড়েছিল। আমি ভাবছিলাম, এই ছেলে কি সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখে? তার চোখে যে আগুন দেখেছিলাম, সেটা কি মায়ের প্রতি ভালোবাসা, নাকি একজন পুরুষের একজন নারীর প্রতি আকর্ষণ? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সাইফুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, আরিফ আর শামিয়া। আরিফ 18 বছর বয়সী, কলেজে পড়ে। শামিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। সেই পার্টির রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত ছিল। আরিফের কথাগুলো আমার মাথা থেকে বের হচ্ছিল না। আমি রান্নাঘরে বসে কাঁদছিলাম। হঠাৎ শামিয়া এসে বলল, মা, তুমি কাঁদছ কেন? আমি তাড়াতাড়ি চোখ মুছে বললাম, কিছু না মা, পেঁয়াজ কাটছিলাম। শামিয়া বুঝতে পারল না। রাতে খাবার টেবিলে আরিফ আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমার গা গুলিয়ে যাচ্ছিল। সাইফুল অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিছুই বুঝতে পারেনি। পরের দিন সকালে আরিফ কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, আমি রাতভর তোমার কথা ভেবেছি। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি আমার মা হলেও আমার কাছে তুমি একটা পরিপূর্ণ নারী। আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখে সত্যিই অন্যরকম একটা ভাব। আমি কাঁপা গলায় বললাম, আরিফ, তুমি কি বুঝে শুনে কথা বলছ? আমি তোমার মা। সে বলল, হ্যাঁ মা, আমি সবকিছু বুঝে বলছি। আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু ভালোবাসার কি কোনো নিয়ম আছে? আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি তাকে বললাম, আরিফ, তুমি কলেজে যাও। আমাদের এই কথা আর বলা উচিত না। সে হতাশ হয়ে বলল, ঠিক আছে মা, কিন্তু আমি আমার মন পরিবর্তন করব না। দুপুরে সাইফুল অফিস থেকে এসে আমাকে বলল, মৌসুমী, তুমি আজ অনেক চুপচাপ। কোনো সমস্যা? আমি কি বলবো? আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়। আমি শুধু বললাম, কিছু না, মাথা একটু ব্যথা করছে। সাইফুল আমার কপালে হাত দিয়ে বলল, জ্বর তো নেই, বিশ্রাম নাও। বিকালে আরিফ কলেজ থেকে ফিরে এসে সরাসরি আমার কাছে এলো। বলল, মা, আমি সারাদিন তোমার কথা ভেবেছি। আমি বুঝেছি তুমি বিরক্ত হয়েছ। কিন্তু আমি একটা কথা বলতে চাই। আমি বললাম, কি বলতে চাও? সে বলল, মা, তুমি যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করো, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, আরিফ, এসব কি বলছ? তুমি আমার ছেলে, তুমি কোথায় যাবে? সে বলল, মা, আমি ঠিক করেছি। হয় তুমি আমার প্রেমিকা হবে, না হয় আমি এই বাড়ি থেকে চিরতরে চলে যাব। আমার চোখে জল চলে এলো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, আরিফ, তুমি এখনো ছোট। বয়স হলে তোমার মন পরিবর্তন হবে। তুমি কোনো মেয়েকে ভালোবাসবে, বিয়ে করবে। সে দৃঢ়ভাবে বলল, না মা, আমার মন পরিবর্তন হবে না। আমি তোমাকেই চাই। রাতে খাবার টেবিলে আরিফ খুব চুপচাপ ছিল। শামিয়া জিজ্ঞেস করল, ভাইজা, তুমি কি অসুস্থ? আরিফ কিছু বলল না। খাওয়ার পর সে আমার কাছে এসে ফিসফিস করে বলল, মা, আমি কালকে বাড়ি ছাড়ব। তুমি যদি আমাকে থামাতে চাও, তাহলে জানো কি করতে হবে। আমার হাত কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। পরের দিন সকালে আরিফ তার ব্যাগ গুছিয়ে রাখল। সাইফুল অফিসে চলে গেছে, শামিয়া স্কুলে। আরিফ আমার সামনে এসে বলল, মা, আমি যাচ্ছি। তুমি যদি আমাকে ভালোবাস, তাহলে আমাকে থামাও। আমি কাঁদতে কাঁদতে বললাম, আরিফ, তুমি কোথায় যাবে? তোমার কোনো টাকা পয়সা নেই। সে বলল, আমি কাজ করব। কিন্তু এই বাড়িতে থেকে তোমাকে শুধু মা হিসেবে দেখতে পারব না। হঠাৎ আমার মনে হলো, এই পুরো বিশ্বাসটা কি কোনো অদ্ভুত স্বপ্ন?
আমি আরিফকে বললাম, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি ভাবার সময় চাই। ও আরিফ খুশি হয়ে বলল, সত্যিই মা? তুমি ভেবে দেখবে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুমি প্রতিশ্রুতি দাও যে এই কথা আর কারো সাথে বলবে না। ও আরিফ বলল, ঠিক আছে মা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু তার পরের দিন থেকেই আমার জীবনে শুরু হলো এক অদ্ভুত অধ্যায়। আরিফ আমার প্রতি এত বেশি যত্নশীল হয়ে উঠল যে সবাই লক্ষ্য করতে শুরু করল। সে আমার জন্য ফুল নিয়ে আসত, আমার পছন্দের খাবার কিনে দিত। একদিন সামিয়া আমাকে জিজ্ঞেস করল, মা, ভাইয়া কেন তোমার সাথে এত আলাদা ব্যবহার করে? আমি জানতাম না কি জবাব দেব। সাইফুলও লক্ষ্য করতে শুরু করল। একদিন রাতে সে আমাকে বলল, মৌসুমী, আরিফের ব্যবহার আজকাল অনেক অদ্ভুত লাগছে। সে তোমার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে উঠেছে। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। আমি বললাম, ছেলেটা হয়তো বুঝতে পেরেছে আমি তার জন্য কত কিছু করি। সাইফুল বলল, হতে পারে, কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছে। এদিকে আরিফ আমার উপর চাপ বাড়াতে শুরু করল। সে বলল, মা, তুমি কতদিন ভাববে? আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি বললাম, আরিফ, এটা এত সহজ বিষয় না। আমার একটা স্বামী আছে, তোমার একটা বাবা আছে। সে বলল, মা, আমি সব ব্যবস্থা করব। আমরা দূরে কোথাও চলে যাব। আমি অবাক হয়ে বললাম, কি ব্যবস্থা? সে একটা চিঠি বের করে বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি ঢাকার বাইরে। আমরা ওখানে গিয়ে নতুন জীবন শুরু করতে পারি। আমার মাথায় বজ্রপাত হল। আমি বললাম, আরিফ, তুমি কি পাগল হয়ে গেছ? আমি সামিয়াকে ছেড়ে যেতে পারি? আরিফ বলল, মা, সামিয়া আমাদের সাথে যেতে পারে। আমি চিৎকার করে বললাম, আরিফ, থামো। তুমি কি বলছো বুঝতে পারছ? সামিয়া তোমার ছোট বোন। সে কি বুঝবে আমরা কেন একসাথে থাকছি? আরিফ চুপ হয়ে গেল। তার পরের সপ্তাহে একটা ঘটনা ঘটল যা আমার জীবন পুরোপুরি বদলে দিল। সামিয়া একদিন স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমার বান্ধবী তানিয়া বলেছে আমার ভাইয়া নাকি তোমাকে বিয়ে করতে চায়। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তানিয়া এটা কোথায় শুনেছে? সামিয়া বলল, তানিয়ার ভাই আরিফ ভাইয়ার বন্ধু। সে নাকি সবাইকে বলেছে। আমি বুঝতে পারলাম আরিফ তার প্রতিশ্রুতি ভেঙেছে। আমি দৌড়ে আরিফের রুমে গেলাম। সে বইপত্র নিয়ে বসে আছে। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, আরিফ, তুমি তোমার বন্ধুদের সব বলেছ? আরিফ অবাক হয়ে বলল, কি বলেছি মা? আমি বললাম, তুমি জানো আমি কি বলছি? তুমি প্রতিশ্রুতি ভেঙেছ। আরিফ মাথা নিচু করে বলল, মা, আমি পারিনি। আমার বন্ধুরা বুঝে ফেলেছে আমি তোমাকে ভালোবাসি। আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি বললাম, আরিফ, তুমি কি বুঝতে পারছ তুমি কি করেছ? এখন পুরো এলাকায় ছড়িয়ে যাবে। আরিফ বলল, মা, তাহলে আমরা তাড়াতাড়ি চলে যাই। আর দেরি না করেছি। আমি তার কথা শুনে এত রেগে গেলাম যে তাকে একটা চড় মেরে দিলাম। আরিফ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় সাইফুল অফিস থেকে ফিরে আমাকে ডাকল। বলল, মৌসুমী, তুমি এখানে এসো। আমার সাথে কথা আছে। আমার হৃদয় ছাড়িয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো সে সব জানতে পেরেছে। আমি তার কাছে গিয়ে বসলাম। সাইফুল বলল, আজ অফিসে রহিম সাহেব আমাকে একটা অদ্ভুত কথা বললেন। আমি কাঁপতে শুরু করলাম। সে বলল, তিনি বললেন তার ছেলে নাকি শুনেছে আমাদের আরিফ তোমাকে ভালোবাসে। এটা কি সত্যি? আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আমি কোনমতে বললাম, সাইফুল, এসব কি বলছ? আরিফ আমার ছেলে। সাইফুল বলল, আমি জানি, কিন্তু ছেলেটার ব্যবহার আজকাল খুব অদ্ভুত। তুমি কিছু লক্ষ্য করেছ? আমি মাথা নেড়ে বললাম, না, কিছুই না। সাইফুল বলল, তাহলে এই গুজব কোথা থেকে এলো? আমি আরিফের সাথে কথা বলব। আমি দ্রুত বললাম, না, তুমি কথা বলো না। ছেলেটা কষ্ট পাবে। এসব শুধু গুজব। কিন্তু সাইফুল সেই রাতেই আরিফের সাথে কথা বলল। আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম। সাইফুল বলল, আরিফ, তুমি তোমার মার প্রতি কেমন অনুভব করো? আরিফ বলল, আব্বু, মানে কি? সাইফুল বলল, আমি সরাসরি বলছি। তুমি কি তোমার মাকে ভালোবাস? আমি বলতে চাইছি একজন নারী হিসেবে। আরিফ একটু চুপ থেকে বলল, আব্বু, আমি মাকে ভালোবাসি। সাইফুল চিৎকার করে বলল, কি ধরনের ভালোবাসা? স্পষ্ট করে বলো। আরিফ বলল, আব্বু, আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি শুনে মূর্ছা যাওয়ার মতো অবস্থা হল। সাইফুল চিৎকার করে বলল, কি বলছিস তুই? তোর মা? তুই কি পাগল হয়ে গেছিস? আরিফ বলল, আব্বু, আমি পাগল হইনি। আমি সত্যিই মাকে ভালোবাসি। সাইফুল এত জোরে আরিফকে মারল যে তার চিৎকার পুরো বাড়িতে শোনা গেল। সামিয়া ভয়ে কাঁদতে শুরু করল। সেই রাতে সাইফুল আমার কাছে এসে বলল, মৌসুমী, এইসব কি হচ্ছে?
আরিফ তোর প্রতি এমন অনুভব করে কেন? তুই কি কিছু করেছিস? আমি কাঁদতে কাঁদতে বললাম, সাইফুল, আমি কিছুই করিনি। হঠাৎ একদিন সে আমাকে এই কথা বলল। সাইফুল বলল, তুই কি তাকে উৎসাহ দিয়েছিস? আমি মাথা নেড়ে বললাম, না, আমি তাকে বুঝানোর চেষ্টা করেছি। ও সাইফুল বলল, তাহলে সে এত দূর গেল কেন? আমার কোনো উত্তর ছিল না। পরের দিন আরিফ বাড়িতেই থাকল। কলেজে যায়নি। তার মুখে চোখে মারের দাগ। সে আমার কাছে এসে বলল, মা, আব্বু আমাকে অনেক মেরেছে। কিন্তু আমার মন পরিবর্তন হয়নি। গিয়ে আমি অবাক হয়ে বললাম, আরিফ, তোমার বাবা তোমাকে মেরেছে, তুমি এখনও একই কথা বলছ? সে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। গিয়ে আমার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা উল্টে গেছে। আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে চায়। আমার স্বামী আমাকে সন্দেহ করছে। আমার ছোট মেয়ে ভয় পেয়ে যাচ্ছে। আমি কি করব? কোথায় যাব? তারপর সেই ভয়ানক দিনটা এলো। পাড়ার মহিলারা আমাদের বাড়িতে এসে হাজির। তারা বলল, মৌসুমী বোন, আমরা শুনেছি তোমার ছেলে তোমার প্রতি অন্যরকম অনুভব করে। এটা কি সত্যি? আমি কিছু বলতে পারলাম না। তারা বলল, এই এলাকায় এমন জিনিস আমরা সহ্য করতে পারি না। তোমাদের এখান থেকে চলে যেতে হবে। কি আমার চোখে জল এসে গেল। আমি বললাম, আপনারা ভুল শুনেছেন। কিন্তু তারা কিছু শুনল না। সন্ধ্যায় সাইফুল এসে বলল, মৌসুমী, আমি অফিসে থাকতে পারছি না। সবাই আমার দিকে আঙুল দিয়ে দেখছে। আমাদের এই এলাকা ছেড়ে যেতে হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমরা কোথায় যাব? সে বলল, আমি জানি না। কিন্তু এখানে আর থাকা যাচ্ছে না। আরিফ সব শুনে বলল, আব্বু, মা, আপনারা চিন্তা করবেন না। আমি চাকরি পেয়েছি। আমরা ঢাকার বাইরে চলে যেতে পারি। সাইফুল রেগে গিয়ে বলল, তোর জন্যই এই অবস্থা। তুই চুপ থাক। আরিফ বলল, আব্বু, আমি দুঃখিত। কিন্তু আমি মনের কথা লুকিয়ে রাখতে পারিনি। সামিয়া আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমরা কেন অন্য জায়গায় যাব? আমি আমার স্কুল ছাড়তে চাই না। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, মা, আমাদের যেতে হবে। কিন্তু সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম। হঠাৎ আরিফ পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করে বললাম, আরিফ, তুমি কি করছ? ছেড়ে দাও। সে বলল, মা, আমরা তো চলে যাচ্ছি। আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সে বলল, মা, আমি তোমাকে হারাতে চাই না। আমি কাঁপতে কাঁপতে বললাম, আরিফ, তুমি আমাকে হারাবে না। আমি তোমার মা থেকে যাব। পরের দিন সকালে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। আমাদের বাড়িতে একজন অপরিচিত মানুষ এলো। তার নাম করিম সাহেব। তিনি বললেন, আমি একজন মনোবিজ্ঞানী। আমি এই এলাকার কিছু সমস্যার কথা শুনেছি। আমি আপনাদের সাহায্য করতে চাই। সাইফুল বলল, আপনি আমাদের কি ধরনের সাহায্য করবেন? করিম সাহেব বললেন, আপনার ছেলের মানসিক অবস্থা পরীক্ষা করে দেখতে চাই। আরিফকে ডেকে আনা হল। করিম সাহেব তার সাথে প্রায় 2 ঘণ্টা কথা বললেন। তারপর আমাদের সবাইকে ডেকে বললেন, আপনাদের ছেলে মানসিকভাবে সুস্থ। কিন্তু তার মধ্যে একটি বিশেষ ধরনের মানসিক জটিলতা রয়েছে, যাকে আমরা বলি অডিপাল কমপ্লেক্স। আমরা কেউই বুঝতে পারলাম না তিনি কি বলছেন। করিম সাহেব ব্যাখ্যা করলেন, এটি একটি মনোবৈজ্ঞানিক অবস্থা যেখানে একটি ছেলে তার মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি অনুভব করে। এটি খুবই বিরল, কিন্তু চিকিৎসাযোগ্য। সাইফুল জিজ্ঞেস করল, এর চিকিৎসা কি? করিম সাহেব বললেন, মনোচিকিৎসা এবং ঔষধের মাধ্যমে এটি ঠিক করা যায়। কিন্তু সময় লাগবে। আমি জিজ্ঞেস করলাম, কতদিন সময় লাগবে? করিম সাহেব বললেন, 6 মাস থেকে 1 বছর। তবে আরিফকে আমার সাথে নিয়মিত দেখা করতে হবে। এবং এই সময়ে তার মায়ের সাথে একা থাকা উচিত নয়। আরিফ করিম সাহেবের কথা শুনে বলল, ডাক্তার সাহেব, আমার কোনো চিকিৎসা লাগবে না। আমি ভালো আছি। করিম সাহেব বললেন, আরিফ, তুমি ভালো আছ মনে করছ, কিন্তু তোমার অনুভূতি স্বাভাবিক নয়। এটি একটি মানসিক সমস্যা। আরিফ রেগে গিয়ে বলল, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি মাকে ভালোবাসি, এটাই। করিম সাহেব ধৈর্য নিয়ে বললেন, আরিফ, ভালোবাসার অনেক রকম আছে। মায়ের প্রতি যে ভালোবাসা, সেটা এক ধরনের। আর একজন নারীর প্রতি যে ভালোবাসা, সেটা অন্য ধরনের। তুমি এই দুইটা গুলিয়ে ফেলেছ। আরিফ বলল, আমি কিছু গুলিয়ে ফেলিনি। আমি জানি আমি কি অনুভব করি। করিম সাহেব আমাদের বললেন, আপনারা চিন্তা করবেন না। আমি আরিফের চিকিৎসা শুরু করব। কিন্তু এই সময়ে পরিবারের সবাইকে সহযোগিতা করতে হবে। সাইফুল জিজ্ঞেস করল, আমাদের কি করতে হবে? করিম সাহেব বললেন, আরিফকে কিছুদিনের জন্য তার মামার বাড়িতে পাঠিয়ে দিন।
দূরত্ব তার মানসিক অবস্থার উন্নতি করবে। আমি বললাম, কিন্তু তার পড়াশোনা? করিম সাহেব বললেন, সেখানেও কলেজ আছে। সে ভর্তি হতে পারে। আরিফ চিৎকার করে বলল, আমি কোথাও যাব না। আমি মাকে ছেড়ে যেতে পারব না। করিম সাহেব দৃঢ়ভাবে বললেন, আরিফ, তোমার চিকিৎসার জন্য এটা জরুরি। সেই সন্ধ্যায় সাইফুল আরিফের মামাকে ফোন করল। তার মামা রশিদ চাচা ঢাকার বাইরে থাকেন। সাইফুল সব বুঝিয়ে বলল। রশিদ চাচা বললেন, আরিফকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তার দেখভাল করব। কিন্তু আরিফ যেতে রাজি হল না। সে বলল, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকব। সাইফুল তাকে বোঝানোর চেষ্টা করল, আরিফ, তোর ভালোর জন্যই বলছি, তুই একটু দূরে থাক। আরিফ বলল, আব্বু, আমি মাকে ছাড়া বাঁচতে পারব না। রাতে আরিফ আমার রুমের দরজায় এসে কড়া নাড়ল। আমি দরজা খুলে দেখি সে কাঁদছে। সে বলল, মা, আমি মামার বাড়ি যেতে চাই না, তুমি আমাকে পাঠিয়ে দিও না। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, আরিফ, তুমি ভালো হওয়ার জন্য যেতে হবে। সে বলল, মা, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। পরের দিন করিম সাহেব আবার এলেন। তিনি আরিফের সাথে আরও কথা বললেন। তারপর আমাদের বললেন, আরিফের অবস্থা আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে জটিল। তার মধ্যে এই অনুভূতি খুবই গভীরভাবে বসে গেছে। সাইফুল জিজ্ঞেস করল, তাহলে কি করা যায়? করিম সাহেব বললেন, আরিফকে অবশ্যই দূরে পাঠাতে হবে এবং কঠিন মনোচিকিৎসা করতে হবে। আরিফ শুনে বলল, আমার কোনো চিকিৎসা লাগবে না, আমি ভালো আছি। করিম সাহেব বললেন, আরিফ, তুমি বুঝতে পারছ না তুমি কি বলছ। একজন ছেলে তার মাকে বিয়ে করতে চাইতে পারে না, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। আরিফ বলল, প্রকৃতির নিয়ম কি? ভালোবাসার কি কোনো নিয়ম আছে? করিম সাহেব বললেন, হ্যাঁ আছে, সমাজের নিয়ম আছে, ধর্মের নিয়ম আছে। আরিফ এইবার একটা অদ্ভুত কথা বলল। সে বলল, ডাক্তার সাহেব, আমি যদি দত্তক সন্তান হতাম তাহলে কি সমস্যা হতো? করিম সাহেব অবাক হয়ে বললেন, তুমি দত্তক সন্তান? আরিফ বলল, না, আমি শুধু জানতে চাইছি। করিম সাহেব বললেন, দত্তক সন্তান হলেও একই নিয়ম প্রযোজ্য। যে নারী তোমাকে মায়ের মতো লালনপালন করেছে তার প্রতি তোমার এই ধরনের অনুভূতি থাকা উচিত নয়। কিন্তু সেই রাতে আরিফ আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করল। সে বলল, মা, আমি কি সত্যিই তোমার পেটের সন্তান? আমি অবাক হয়ে বললাম, এ কেমন প্রশ্ন? তুমি আমার পেটের সন্তান? আরিফ বলল, মা, আমি তোমার পেট থেকে জন্মেছি, এটার কোনো প্রমাণ আছে? আমি আরও অবাক হয়ে বললাম, আরিফ, তুমি কি বলছ? আমি তোমাকে জন্ম দিয়েছি, লালনপালন করেছি। আরিফ বলল, মা, আমার জন্ম সার্টিফিকেট দেখাও। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি সাইফুলকে ডাকলাম। সাইফুল এসে শুনে বলল, আরিফ, তুই কি বলছিস? তুই আমাদের পেটের সন্তান। আরিফ বলল, আব্বু, আমি শুধু নিশ্চিত হতে চাই, আমার জন্ম সার্টিফিকেট দেখান। সাইফুল আলমারি থেকে আরিফের জন্ম সার্টিফিকেট বের করে আনল। আরিফ সেটা দেখে অদ্ভুতভাবে হাসতে লাগল। সে বলল, আব্বু, এই সার্টিফিকেটে কিন্তু ভুল আছে। সাইফুল জিজ্ঞেস করল, কি ভুল? আরিফ বলল, এখানে মায়ের নাম লেখা আছে মৌসুমী খান, কিন্তু মা তো বিয়ের পর খান নাম নিয়েছেন। তার আগে নাম কি ছিল? সাইফুল বলল, তোর মায়ের বাবার বাড়ির নাম ছিল চৌধুরী। আরিফ আরও গভীরভাবে সার্টিফিকেট দেখতে লাগল। হঠাৎ সে একটা কথা বলল যা আমাদের সবাইকে হতবাক করে দিল। সে বলল, আব্বু, এই সার্টিফিকেটে একটা অদ্ভুত জিনিস আছে, জন্মের তারিখ এবং হাসপাতালের নাম দেখুন। সাইফুল দেখে বলল, কি হয়েছে? আরিফ বলল, আব্বু, আমি এই হাসপাতালে খোঁজ নিয়েছি, এই তারিখে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেনি। আমার মাথায় বজ্রপাত হল। আমি কাঁপতে কাঁপতে বললাম, আরিফ, তুমি কি বলছ? আরিফ বলল, মা, আমি সত্যি জানতে চাই, আমি কি তোমার আপন সন্তান? সাইফুল রেগে গিয়ে বলল, আরিফ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমাদের আপন সন্তান। কিন্তু আরিফের প্রশ্ন আমার মনে দাগ কেটে গেল। সেই রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারলাম না। আমি ভাবতে লাগলাম, আরিফ এই সব কথা কেন বলছে? তার কি সত্যিই কোনো সন্দেহ আছে? পরের দিন আমি একা একা আরিফের জন্ম সার্টিফিকেট ভালো করে দেখলাম। সত্যিই কিছু তথ্য অস্পষ্ট লাগছিল। আমি সাইফুলকে জিজ্ঞেস করলাম, সাইফুল, আরিফ জন্মের সময় কি কোনো সমস্যা হয়েছিল? সাইফুল বলল, কি ধরনের সমস্যা? আমি বললাম, হাসপাতাল সংক্রান্ত কোনো সমস্যা? সাইফুল একটু ভেবে বলল, হ্যাঁ, মনে আছে, সেই সময় হাসপাতালে কিছু কাগজপত্র নিয়ে সমস্যা হয়েছিল। আমি আরও জিজ্ঞেস করলাম, কি ধরনের সমস্যা? সাইফুল বলল, আসলে আরিফ জন্মের সময় একটা প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়েছিল।
পরে সেই ক্লিনিক বন্ধ হয়ে যায়। তাই পরে অন্য একটা হাসপাতাল থেকে জন্ম সার্টিফিকেট করতে হয়েছিল ও আমি বুঝতে পারলাম সার্টিফিকেটে অসঙ্গতি থাকার কারণ এটা। কিন্তু আরিফ ছাড়ার পাত্র নয়। সে আরও গভীরে খোঁজ নিতে থাকল। সে আমাদের পুরনো প্রতিবেশী রহিমা খালাকে জিজ্ঞেস করল। রহিমা খালা আমাদের পাশের বাড়িতে অনেক বছর থাকেন। আরিফ তাকে জিজ্ঞেস করল, খালা, আমার জন্মের সময় কি মনে আছে? রহিমা খালা বললেন, হ্যাঁ মনে আছে। তখন তোর মা খুব অসুস্থ ছিল। আরিফ জিজ্ঞেস করল, খালা, আমি কি সত্যিই মায়ের পেটের সন্তান? রহিমা খালা অবাক হয়ে বললেন, এ কেমন প্রশ্ন বাবা? তুই তো তোর মায়ের পেটের সন্তান। আরিফ বলল, খালা, আমি জানতে চাই, আপনি কি আমার জন্মের সময় উপস্থিত ছিলেন? রহিমা খালা একটু ভেবে বললেন, না বাবা, আমি হাসপাতালে ছিলাম না। পরে খবর পেয়েছিলাম। কিন্তু রহিমা খালা একটা কথা বললেন যা আমাদের আরও ভাবিয়ে তুলল। তিনি বললেন, তবে হ্যাঁ, একটা ব্যাপার ছিল। তোর জন্মের পর তোর মা কয়েকদিন খুবই অসুস্থ ছিল। সে কোনো কথা বলত না, শুধু কাঁদত। আরিফ জিজ্ঞেস করল, কেন? রহিমা খালা বললেন, সেটা আমি জানি না। হয়তো প্রসবজনিত দুর্বলতা ছিল। আরিফ ঘরে ফিরে আমাকে সেই কথা বলল। আমি অবাক হয়ে বললাম, আরিফ, তুমি এসব নিয়ে এত ভাবছ কেন? আরিফ বলল, মা, আমি জানতে চাই, আমি যদি তোমার আপন সন্তান না হই, তাহলে তোমার প্রতি আমার এই অনুভূতি স্বাভাবিক হতে পারে? আমি রেগে গিয়ে বললাম, আরিফ, তুমি আমার আপন সন্তান। এসব ভাবনা মাথা থেকে বের করো। কিন্তু সেই রাতে আমিও ভাবতে লাগলাম। আরিফ জন্মের সময় সত্যিই আমার অবস্থা খারাপ ছিল। আমার কিছু স্মৃতি অস্পষ্ট। আমি সাইফুলকে জিজ্ঞেস করলাম, সাইফুল, আরিফ জন্মের পর আমার অবস্থা কেমন ছিল? সাইফুল বলল, তুমি খুব দুর্বল ছিলে। ডাক্তার বলেছিল তোমার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আমি কি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম? সাইফুল বলল, হ্যাঁ, কয়েক ঘন্টা তুমি অজ্ঞান ছিলে। পরের দিন আরিফ আরও একটা অদ্ভুত কাজ করল। সে আমার ছোটবেলার ছবি খুঁজতে লাগল। সে বলল, মা, তোমার ছোটবেলার ছবি আছে? আমি জিজ্ঞেস করলাম, কেন? আরিফ বলল, আমি দেখতে চাই আমার সাথে তোমার চেহারার মিল আছে কিনা। আমি ছবি দিলাম। আরিফ ভালো করে দেখে বলল, মা, আমার সাথে তোমার তেমন মিল নেই। আমি বললাম, আরিফ, তুমি তোমার বাবার মতো। আরিফ তারপর সাইফুলের ছোটবেলার ছবি চাইল। সাইফুলের ছবি দেখেও বলল, আব্বুর সাথেও তেমন মিল নেই। আমি বুঝতে পারছিলাম আরিফ একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে। সেই সন্ধ্যায় করিম সাহেব আবার এলেন। তিনি আরিফের সাথে আবার কথা বললেন। এবার আরিফ তাকে বলল, ডাক্তার সাহেব, আমি যদি দত্তক সন্তান হই, তাহলে কি আমার এই অনুভূতি স্বাভাবিক? করিম সাহেব অবাক হয়ে বললেন, তুমি কেন মনে করছো তুমি দত্তক? আরিফ তার সব সন্দেহের কথা বলল। করিম সাহেব শুনে বললেন, আরিফ, তুমি যদি সত্যিই দত্তক হও, তবুও যে নারী তোমাকে মায়ের মতো ভালোবেসেছে, তার প্রতি তোমার এই ধরনের অনুভূতি ঠিক নয়। আরিফ বলল, কিন্তু সেক্ষেত্রে কি আইন কোনো বাধা আছে? করিম সাহেব গম্ভীর হয়ে বললেন, আরিফ, তুমি ভুল পথে ভাবছ। এই ধরনের চিন্তাভাবনা তোমার জন্য ক্ষতিকর। কিন্তু আরিফ থামার পাত্র নয়। সে আরও খোঁজ নিতে লাগল। একদিন সে আমার বোন রিন